আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বর্ষা মৌসুমে উন্নয়ন কাজে জটিলতা এড়াতে 2028-29 সাল থেকে এপ্রিল-মার্চ অর্থবছর নির্ধারণ। বিলুপ্ত হচ্ছে র্যাব, আসছে এসআরবি মন্ত্রিসভায় সিদ্ধান্ত। দুদক পেল নতুন চেয়ারম্যান ও 2 কমিশনার, প্রজ্ঞাপন জারি, কাজে গতি আসবে আশা সাধারণ মানুষের। মুন্সিগঞ্জ শহরে খানাখন্দে ভরা সড়কে চলাচলে ভোগান্তি, কাজের ধীরগতির কারণে এই সংকট, বলছে পৌর কর্তৃপক্ষ। যুদ্ধবিরতি মেয়াদ শেষ হওয়ায় মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন হামলার শঙ্কা, বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। এবং বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে প্রত্যাশা আর্জেন্টাইন কিংবদন্তি স্বর্ণকেশী ক্যানিজিয়ার, সমর্থকদের ভালোবাসায় আপ্লুত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের 17তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে জুলাই-আগস্ট বর্ষা মৌসুম হওয়ায় উন্নয়ন কাজের জটিলতা এড়াতে জুলাই-জুন অর্থবছরের পরিবর্তে 2028 থেকে 29 অর্থবছরে 1 এপ্রিল থেকে 31 মার্চ নতুন অর্থবছরের সময়কাল নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ফলে আগামী 2027 থেকে 28 অর্থবছরকে 9 মাসে শেষ করে 2028 থেকে 29 অর্থবছর থেকে এপ্রিল-মার্চ অর্থবছর অনুযায়ী সরকারের কার্যক্রম শুরু করা হবে। এদিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি আইন 2026-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনের অধীনে র্যাবকে বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি নামে বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। এছাড়া বৈঠকে কাঁচামরিচ ও টমেটো আমদানিতে শুল্ক কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সাথে 2035 সালের মধ্যে বাংলাদেশের সব ধরনের সিসা দূষণ সম্পূর্ণ নির্মূল এবং এর ক্ষতিকর প্রভাব থেকে শিশু, গর্ভবতী নারী এবং শিল্প কারখানা শ্রমিকদের নিরাপত্তায় ন্যাশনাল স্ট্র্যাটেজি অ্যান্ড মাল্টি ইয়ার অ্যাকশন প্ল্যান ফর এ লিড ফ্রি বাংলাদেশ এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সচিবালয়ের প্রধানমন্ত্রী দপ্তরের সৌজন্য সাক্ষাৎ করে সৌদির প্রধানমন্ত্রী এই আমন্ত্রণপত্র তারেক রহমানের হাতে তুলে দেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়া। চিঠিতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে আগ্রহ প্রকাশ করেছেন সৌদি ক্রাউন প্রিন্স। একই সাথে সুবিধাজনক সময়ে তারেক রহমানকে দ্রুত সফরের সময়সূচি নির্ধারণের আহ্বান জানান মোহাম্মদ বিন সালমান। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ বিকেল 4টার মধ্যে বৈধ প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এর আগে 16 আগস্ট রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। সেদিন যাচাই বাছাই শেষে এ দুটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা ও সিএসি এএমএম নাসির উদ্দিন। দুর্নীতি দমন কমিশন দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টর জাহাঙ্গীর আলম খান ও ডক্টর সাজ্জাদ হোসেন ভূঁইয়া। সার্চ কমিটি 3 জনের নাম চূড়ান্ত করে সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এ বছরের ফেব্রুয়ারিতে আপিল বিভাগ থেকে অবসর নেন। কমিশনার হিসেবে নাম চূড়ান্ত হওয়া ডক্টর সাজ্জাদ হোসেন ভূঁইয়া জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর কমিশনার ও অন্তর্বর্তী সরকারের সময় অর্থ মন্ত্রণালয়ের ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। অপর কমিশনার ডক্টর জাহাঙ্গীর আলম খান অবসরপ্রাপ্ত সাবেক সচিব। এদের নিয়োগের মাধ্যমে দুদকের কাজে গতি আসবে বলে আশা করছেন সাধারণ মানুষ। রাজধানী এলিফ্যান্ট রোডে গতরাতে একটি শপিং ব্যাগের ভেতর থেকে ককটেল সদৃশ 4টি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শপিং ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো কিছু বস্তু দেখার পর তা বম্ব ডিসপোজাল ইউনিট নিয়ে যায়। স্থানীয়রা জানায় কয়েকজন যুবক মাস্ক পরা অবস্থায় এলিফ্যান্ট রোডে হাতাহাতি করছিল। কিছুক্ষণ পর সেখানে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগের ভেতর লাল টেপ মোড়ানো কয়েকটি বস্তু দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থলে ঘিরে রাখে এবং ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।
বম ডিসপোজাল ইউনিটের সদস্যরা বস্তুগুলো উদ্ধার করে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর দেশে ফিরেছেন আরও 174 বাংলাদেশি। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় বেনগাজির জ্ঞানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের দেশে ফেরানো হয়। ভোরে লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে 3 নারী, 1 শিশু ও 15 জন অসুস্থ ব্যক্তি রয়েছেন। উন্নত জীবনে আশায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন তারা। পরে উদ্ধার বা আটক হয়ে দীর্ঘদিন লিবিয়ার ডিটেনশন সেন্টারে বন্দি জীবন কাটান। দূতাবাস জানিয়েছে, লিবিয়ায় আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে স্থানীয় কর্তৃপক্ষ ও IOM এর সঙ্গে নিয়মিত সমন্বয় করছে তারা। মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়ক যেন দুর্ভোগের অপর নাম। খানাখন্দে ভরা সড়কে চলাচলে ভোগান্তির শেষ নেই নগরবাসীর। এর মধ্যে নতুন করে ড্রেন নির্মাণের জন্য রাস্তা কেটে রাখায় পরিস্থিতি আরও নাজুক হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ঠিকাদারের ধীরগতির কারণেই এই সংকট। মুন্সিগঞ্জ প্রতিনিধি ফরিদুল হাসান ফরিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। ধলেশ্বরী নদীর তীরে পৌনে 11 বর্গ কিলোমিটার আয়তনের মুন্সিগঞ্জ শহরের সড়কের দুর্ভোগ এখন নিত্যদিনের। কোথাও পিচ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত, আবার কোথাও ড্রেন নির্মাণের জন্য কেটে রাখা হয়েছে সড়ক। এরই মধ্যে সড়কের একটি অংশে পৌরসভার পানির লাইনের ফুটো দিয়ে বের হচ্ছে নোংরা পানি। আর বৃষ্টি হলে সীমা ছাড়ায় মানুষের ভোগান্তি, ফলে বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা আর দুর্ভোগে পড়ছেন পথচারী, রোগী ও যানবাহন চালকেরা। এইভাবে তো গাড়ি ঘোড়া চালানো যায় না ঠিক মতো, সারা শরীর ব্যথা হয়ে যায়। যা কি বাচ্চাদের নিয়ে প্রচুর রিক্সে আছে, আমরা স্কুলে আসতে আমাদের খুবই ভোগান্তি হয়। হাসপাতালের মধ্যে রাস্তা চালাবেন সব রুগী মুখী যায়। পরে রাস্তাটা অনেক দিন হয়ে গেছে, এই কাজটা ধরছে, এই যে আপনারা দেখতেছেন কোনো কাজ হইতেছে। জেলা পরিষদে যারা আছে, জেলা প্রশাসক আছে, হ্যাঁ তাদের কাছে সবচেয়ে বড় আবদার এটাই, মূল যেই সড়কটা এটা আপনার কাজ করেন। ঠিকাদারের ধীরগতির কাজের জন্যই সড়কটি ঘিরে দুর্ভোগ বাড়ছে বলে জানায় কর্তৃপক্ষ। দ্রুত স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে বলে আশা মুন্সিগঞ্জ পৌরসভার। যেহেতু এটা জনবহুল একটি রাস্তা, মুন্সিগঞ্জের মেইন বডি, ওই হিসাবে আমরা কন্ট্রাক্টর সাহেবকে চাপ দিয়ে হোক বা যে কোনো প্রসেসেই হোক আমরা বদ্ধপরিকর যে অল্প টাইমে হয়তো আগামী 4 মাসের ভিতরে সর্বোচ্চ আমরা এই কাজটা শেষ করার চিন্তা ভাবনা আমাদের আছে, আমাদের প্রশাসক মহোদয়েরও আছে। স্থানীয়দের অভিযোগ, গত 2 বছরে সড়কটি 4 বার মেরামত করা হলেও অনিয়ম ও যথাযথ পরিকল্পনার অভাবে তা টেকসই হয়নি। তবে নামমাত্র নয়, টেকসইভাবে সড়কটি নির্মাণ সম্পন্ন হোক এমনটাই চাওয়া এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গ। ইরানের সাথে যুদ্ধবিরতির সময়সীমা পার হওয়ার পর মধ্যপ্রাচ্য আবারও মার্কিন হামলার শঙ্কায়। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সাথে মেয়াদ শেষ হওয়া সমঝোতা আর নবায়ন করতে চায় না যুক্তরাষ্ট্র। তিনি বলেন, তেহরানের এখন আত্মসমর্পণের বিকল্প নেই। একই সাথে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অঞ্চল হিসেবে নিয়ন্ত্রণের কথাও জানান তিনি। ট্রাম্পের দাবি, অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্রই এখন প্রণালীটি নিয়ন্ত্রণ করছে। এদিকে ইরান ও ওমানের মধ্যে হরমুজে নৌ চলাচল স্বাভাবিক রাখতে হওয়া সমঝোতায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ওমান যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় বাধা দিলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এসব দাবি সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল। মূলত ইরানকে পিছু হটানোর কৌশল হিসেবে এখন এমন হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানকে আত্মসমর্পণের আহ্বানও জানান ট্রাম্প। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে যাওয়ায় প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বের জ্বালানির বাজারে। সরবরাহ নিয়ে চরম উদ্বেগ তৈরি হওয়ায় অপরিশোধিত তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হয়েছে। আল জাজিরা জানিয়েছে, আজ সকালে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে 27 সেন্ট বেড়ে $91.14 পৌঁছেছে। সংঘাত দীর্ঘায়িত হলে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এই আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানির বাজার নতুন করে রেকর্ড মূল্য ছোঁয়া শুরু করেছে।
ডিয়েগো ম্যারাডোনার সতীর্থ 1990 বিশ্বকাপে আর্জেন্টিনার অন্যতম নায়ক ক্লদিও ক্যানিজিয়া এখন ঢাকায়। ফর্টিস এফসির আমন্ত্রণে ইন্টার স্কুল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মূল আকর্ষণ ছিলেন তিনি। বিজয়ীদের হাতে তুলে দেন পুরস্কার। বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য শুনিয়ে গেলেন এক স্বপ্নের বার্তা। একদিন লাল সবুজের জার্সিকেও দেখা যাবে বিশ্বকাপের মূল মঞ্চে। বিস্তারিত জানাচ্ছেন রায়হান রাসেল। 1990-এর ইতালি বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার পাশে বুক চেতিয়ে লড়েছিলেন সোনালী চুলের এক তরুণ, যার গতি আর ডিবলিংয়ে বারবার কেঁপে উঠেছিল প্রতিপক্ষের ডিফেন্স। সেই ক্লদিও ক্যানিজিয়াই এখন ঢাকায়। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখতে ঢাকায় আসেন আর্জেন্টাইন কিংবদন্তি। ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালকে 3-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। খুদে ফুটবলারদের স্মরণীয় মুহূর্ত ছিল জীবন্ত কিংবদন্তির হাত থেকে শিরোপা গ্রহণ করা। পরে বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতার কথা জানান ক্যানিজিয়া। বিশ্বের বিভিন্ন দেশে আর্জেন্টিনার অনেক পাগলা সমর্থক আছে, তবে তাদের মধ্যে অন্যতম সেরা সমর্থক বাংলাদেশের। আমি মোটেও অবাক হইনি বাংলাদেশে এমন উৎসাহ দেখে, কারণ এর আগেও আমি দেখেছি আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশি সমর্থকদের উদ্দীপনা। সুযোগ পেল আবারও ঢাকায় আসার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, একদিন বিশ্বকাপের মূল মঞ্চে খেলবে বাংলাদেশ। বাংলাদেশে আসতে পেরে আমি আনন্দিত। আমি জানি তোমরা আর্জেন্টিনার সমর্থন করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও তোমাদের মাঝে আসতে চাই। আশা করি বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে। পরে ফর্টিস এফসির একাডেমির ফুটবলারদের সঙ্গে মাঠে নেমে পড়েন ক্যানিজিয়া। হয়তো এটি আগামী দিনে ক্যানিজিয়া কিংবা ভবিষ্যতের মেসি তৈরি হওয়ার অনুপ্রেরণা খুঁজবে কিশোর ফুটবলাররা। রায়হান রাসেল, এটিএন বাংলা। শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। আজ প্রায় দিনভরই খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং অন্য বিভাগগুলোর অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে সারা দেশে দিনে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেটের পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টি হতে পারে। আগামী 5 দিন বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আগামী 26শে আগস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে 55তম জশ্নে জুলুস। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই জশ্নে জুলুস অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে নগরীর লালখান বাজার কপার চিমনিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। সংবাদ সম্মেলনে জানানো হয়, 1974 সাল থেকে চট্টগ্রামে জশ্নে জুলুসের আয়োজন করা হচ্ছে। 26শে আগস্ট সকাল 8টায় 16 শহরের আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়দিয়া তয়বিয়া থেকে জশ্নে জুলুস শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জুলুস ময়দানে গিয়ে শেষ হবে। এতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকরা। যমুনা নদীর নৌপথে চাঁদাবাজি, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন করেছেন নৌযান শ্রমিক ও স্থানীয়রা। বেলকুচিতে যমুনা নদীর পাড়ে মানববন্ধনকারীরা বলেন, নৌপথে নিরাপদে চলাচল নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ জরুরি। অভিযুক্তদের গ্রেফতার, সন্ত্রাসী তৎপরতা বন্ধ এবং নৌযান শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা। একই সঙ্গে প্রধানমন্ত্রীর জোর হস্তক্ষেপ কামনা করেন নৌযান শ্রমিক। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন তারা। এবার আন্তর্জাতিক সংবাদ। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তিতে মিশর সহ অন্য দেশগুলো যোগ দিতে পারবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট
রিসেপ তাইয়েব এরদোয়ান। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আঞ্চলিক অন্যান্য দেশের জন্য চুক্তিতে যোগ দেওয়ার সুযোগ খোলা রয়েছে। মূলত আঞ্চলিক নিরাপত্তা, জোরদার পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় 3 দেশ এই প্রতিরক্ষা সহযোগিতা জোট গড়ে তুলেছে। এর মধ্য দিয়ে মক্কা চুক্তি থেকে মিশরকে বাদ দেওয়ার যে আলোচনা চলছিল তা নাকচ হয়ে গেল বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে চুক্তির পরিধি আরও বাড়িয়ে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারের ইঙ্গিত দিয়েছেন এরদোয়ান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে 10 দিনের আলটিমেটাম দিয়েছে ভারতের তরুণদের নতুন সংগঠন ককরোচ জনতা পার্টি। বাঁকুড়ায় ককরোচ জনতা পার্টি সিজেপি সমর্থক জানফ মাফিফকে নিজ বাড়িতে হামলা করে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে এমন সময়সীমা বেঁধে দিয়েছেন তারা। দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা নিহতের পরিবারের সাথে দেখা করে পুলিশের ভূমিকারও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। জানান, 10 দিনের মধ্যে মূল অভিযুক্তদের গ্রেফতার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত না হলে জেলা প্রশাসনিক কার্যালয়ে ঘেরাও সহ রাজ্য জুড়ে আন্দোলন করা হবে। এর আগে পশ্চিমবঙ্গ থেকে মুসলিম দমন ও সিজেপিকে শায়েস্তা করতে গোন্ডা আইন প্রয়োগ করা হবে এমন মন্তব্য করেছিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী। এরপর থেকে বিজেপি কর্মীরা বিভিন্ন এলাকায় সংখ্যালঘু ও বিরোধী মতের মানুষদের ধরপাকড় ও মারধর করে। এসব ঘটনায় মুখ্যমন্ত্রীকে দায়ী করছে সিজেপি। এবার খেলার খবর। অলিম্পিক গেমস থেকে পদক জয়কে প্রাধান্য দিচ্ছে বর্তমান সরকার। এটিএন বাংলার সাথে সাক্ষাৎকারে এমনটাই জানান জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া জাহেদ পারভেজ চৌধুরী। তিনি আরও জানান, নতুন করে স্পোর্টসের মাধ্যমে শুধু প্রতিভা অন্বেষণ নয়, বছর জুড়ে যেন তারা প্রশিক্ষণের মধ্যে থাকতে পারে সেই কর্মসূচিও হাতে নিয়েছে সরকার। পরাগ আরমানের রিপোর্ট। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগানকে সামনে রেখে ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। প্রতিভা অন্বেষণের জন্য চালু করেছে নতুন করে স্পোর্টস মাঠ উদ্ধার কার্যক্রমও হাতে নিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া জাহেদ পারভেজ চৌধুরী জানান, সরকারের উদ্দেশ্য হলো অলিম্পিকে পদক জয়। ইন্ডিভিজুয়াল গেমসগুলোকে কিন্তু পদক জয়ের সম্ভাবনা আমাদের বেশি আছে। ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ খেলছে, ফুটবলে একটা ভালো করছে, বাট ফুটবলকে অনেক দূর যেতে হবে। আর যেমন আমাদের আর্চারি, শুটিং, তাইকোন্ডো, তারপরে আপনার ফেন্সিং, জিমন্যাস্টিক্স, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো উনি আমাদের মূল টার্গেটটা কিন্তু আমরা অলিম্পিকে পদক জয় লাভ করা। আগামী 4 থেকে 17 নভেম্বর ঢাকায় বসবে সাব ফুটবল চ্যাম্পিয়নশিপের 15তম আসর। 2003 সালের পর কখনোই সাফ শিরোপা জেতেনি লাল সবুজের দল। জাতীয় দলের সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী জানান, দীর্ঘ 23 বছর পর আবারও সাফ শিরোপার জয়ের লক্ষ্য তাদের। এবার একটা ভালো টিম আছে, হামজা চৌধুরীর মতো স্টার প্লেয়াররা আছে। তা নতুন ফরেন কোচ অলরেডি নিয়োগ হয়েছে জার্মান। সো আমরা আশা করছি ওনার নেতৃত্বে বাংলাদেশ ইনশাল্লাহ এবার সাফ জিতবে, এটা আমাদের আশা। সাফল্য পেতে ক্রীড়াঙ্গনে সরকার যে বৈপ্লবিক পরিকল্পনা করেছে তা বাস্তবায়ন করাটাই হলো জাতীয় ক্রীড়া পরিষদের মূল লক্ষ্য। বিভাগীয় বিকেএসপি গড়ে তোলা, সাথে সাথে স্পোর্টস ইউনিভার্সিটি আমাদের পরিকল্পনা রয়েছে। মূল কাজ হচ্ছে যে তৃণমূল থেকে ক্রীড়াবিদ বা ট্যালেন্টগুলোকে নিয়ে এসে তাদেরকে সারা বছর ট্রেনিংয়ের মধ্যে রাখা। ক্রীড়াঙ্গনে পরিবেশ ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে সরকার। জাহেদ পারভেজ চৌধুরী জানান, জাতীয় স্টেডিয়াম ঘিরে স্পোর্টস হাব তৈরির পরিকল্পনা আছে তাদের। এছাড়া স্টেডিয়ামের পরিবেশ ফিরিয়ে আনতে মোবাইল কোর্টও চালু করেছে সরকার। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ঘিরে ম্যাকেইতে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। 22 আগস্ট থেকে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হতে যাওয়া ম্যাচটি প্রথম দিনের সব টিকিট 4 দিন আগেই বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় দিনের টিকিটও প্রায় শেষের পথে। ম্যাকেইতে এবার প্রথম কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, প্রথম দিনের সাধারণ টিকিটের পাশাপাশি কর্পোরেট প্যাকেজও শেষ। ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে 2 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। ওই জয়ের পরই ম্যাকেই টেস্টের টিকিটের চাহিদা আরও বেড়ে যায়। দর্শকদের এমন আগ্রহে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার।
বর্ষা মৌসুমে উন্নয়ন কাজে জটিলতা এড়াতে 2028 থেকে 29 সাল থেকে এপ্রিল মার্চ অর্থবছর নির্ধারণ, বিলুপ্ত হচ্ছে র্যাব, আসছে এসআরবি মন্ত্রিসভায় সিদ্ধান্ত। দুদক পেল নতুন চেয়ারম্যান ও 2 কমিশনার, প্রজ্ঞাপন জারি, কাজে গতি আসবে আশ্বাস সাধারণ মানুষের। মুন্সিগঞ্জ শহরে খানাখন্দে ভরা সড়কে চলাচলে ভোগান্তি, কাজের ধীরগতির কারণে এই সংকট, বলছে পৌর কর্তৃপক্ষ। যুদ্ধবিরতি মেয়াদ শেষ হওয়ায় মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন হামলার শঙ্কা, ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের, বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। এবং বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে প্রত্যাশা আর্জেন্টাইন কিংবদন্তির স্বর্ণকেশী ক্যানেজিয়ার, সমর্থকদের ভালোবাসায় আপ্লুত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।